আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা একটা বিফের রেসিপি। এটা একটা আনকমন বিফের রেসিপি বলতে পারেন, যেটা হচ্ছে আপনারা ইচ্ছা মতো একটা নাম দিয়ে নিন। তো এটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো অ্যাকচুয়ালি এটা আমি একটা ইউটিউব থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম। পুরোটার মতো না হলেও অনেকটা নিজের মতো করেও করেছি। তো ফার্স্টে এখানে হচ্ছে বেশ অনেকটা তেল নিয়ে নেই, প্রায় প্রায় 1.25 কাপের মতো তেল গরম করে তার মধ্যে আমি একে একে বিফগুলো ছেড়ে দিই। অ্যান্ড এটা স্বাভাবিকভাবে বিফগুলো ধুয়ে ভালো মতো আমি একটা ঝরিয়ে নিই পানিগুলো আর কি, একটা চাল নিতে বা যেটা আপনার ইচ্ছা হয়। তো পানিটা সুন্দর মতো মোটামুটি ড্রাই হওয়ার পর বা হালকা পানি থাকলেও প্রবলেম নেই, গরম তেলে আমি ছেড়ে দিই এভাবে দিয়ে আমি মাংসগুলো অনেকটা ফ্রাইয়ের মতো করি। নর্মালি কিন্তু আমরা যখন গরুর মাংস রান্না করি আমরা কিন্তু এটা আলাদা করে তেলে আলাদা ভেজে নিই না, বাট এটা কিন্তু অনেকটা আমরা যেমন মুরগি একটু ফ্রাই করি, অনেকে মুরগি রান্না করবে দেখবেন আগে তেলে ভেজে নেয়, তো অনেকটা ওভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখেন ভাজার পর কিন্তু কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু কুরবানির যে আমরা একটা মাংস করি, যেটা হচ্ছে ফ্রিজের বাইরে যেটা আমরা সংরক্ষণ করি, সেরকম একটা কালার আসবে। তো মোটামুটি আমি এটাকে একটা 2 সাইড ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আবার খটখটে ভাজা করা যাবে না। এরপরে আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটো সেমভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি, এরকম চারকোনা করে বা এরকম কিউব করে কেটে তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে এই মাংসের সাথে এই টমেটোগুলো আমি ভালো মতো সুন্দর মতো ভেজে নিব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটি, কারণ হচ্ছে আমি যেহেতু একলাই রান্না করি, একলাই ভিডিও করি, সো অনেক সময় হচ্ছে ফোকাস করতে পারি না, এর জন্য হয়তো ভিডিওটা একটু সরে যেতে পারে। হ্যাঁ, সামটাইমস আমার মাও আমাকে হেল্প করেন রান্নার কাজে, নাড়া দিতে বা একটু মশলা দেওয়ার কাজে এরকম। অ্যান্ড যে বাকি অন্যান্য রেসিপির সময় বেশ অনেকটাই হেল্প করেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি মাংসের সাথে সেম প্রসেসেই টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি। একটা সময় স্বাভাবিকভাবেই টমেটোগুলো এরকম গলে যাবে। আপনারা যদি কেউ চান যে টমেটোগুলো একটু গলা গলা হয়ে আসছে, তখন কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। এখন হচ্ছে আমি লবণ দিব। তো লবণটা আমি দিয়ে দিয়েছি, এবং লবণটা কিন্তু এক চান্সেই বেশি দেওয়া যাবে না। তো এটা হচ্ছে লবণটা আমি মোটামুটি স্বাদ মতো দিয়েছি, কারণ আমার যদি প্রয়োজন হয় আমি পরে দিয়ে নিতে পারবো, কিন্তু প্রথম চান্সে যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার তরকারি, মাংস, মাছ যেটাই বলেন, লবণাক্ত হয়ে যেতে পারে। তারপর এরকম তেল উঠে উঠে আসার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। তো এখানে আমার বাসায় আদা রসুন বাটা একসাথে করে দেখে আমি একসাথে দিয়ে দিয়েছি, বাট নর্মালি এটার নিয়ম হচ্ছে আগে রসুন বাটা দিতে হয়, ওটা 5 মিনিট ভাজার পর তারপর আদা বাটা দিতে হয়। তো যেহেতু আমার বাসায় আদা রসুন বাটা একসাথে ছিল, সো আমি এটা একসাথে একটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো মতো কুক করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একে একে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনার চাইলে আপনার মাংস অনুযায়ী একটু ঝাল বেশি কম দিতেই পারেন। যেহেতু আমি ঝালখোর, সো এখানে আমি কাঁচামরিচ দিতে হবে অবশ্যই একটা ফ্লেভারের জন্য, কিন্তু আমি এখানে আমার ঝালের মতো করে আমি বেশ অনেকটা কাঁচামরিচ দিয়েছি, এবং কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে আমি এভাবে 2 থেকে 3 টুকরা করে দিয়েছি, যাতে এটা ঝাল এবং ফ্লেভার দুটাই যেন যায়। তারপর হচ্ছে মরিচ গুঁড়া অ্যান্ড কাঁচামরিচ দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচড়া করে নিতে হবে, অ্যান্ড হচ্ছে খুব সাবধানতার সাথে যাতে নিচে লেগে না যায়। তারপর হচ্ছে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা যেমন ফ্লেভারের একটা ভালো কাজ করবে, তেমনিভাবে এটা কিন্তু ঝালও হবে, অ্যান্ড গোলমরিচের ঝাল আলাদা নিজস্ব একটা সুন্দর ফ্লেভার থাকে, সেটাও পাওয়া যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কী পরিমাণ ঝালখোর, যেগুলো অল্প পরিমাণে দিলেই চলে সেগুলো কিন্তু একটু বেশি করে আমি দিচ্ছি। হ্যাঁ, আবার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, যেটার জন্য আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে। তারপর মোটামুটি যদি পানি হচ্ছে না ওঠে মাংস থেকে, সেক্ষেত্রে মাংসতে প্রয়োজন মতো পানি দিতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় রান্না করার পর যখন মাংসটা সফট হয়ে আসছে, এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিই। এখন রসুন কুচি দিয়ে একটু ভালো মতো কুক করতে হবে, করে একটু ঢেকে দিব।
সবসময় ঢাকার সিনটা আসলে দেওয়া হয়ে ওঠে না। এরপর আমি দিয়ে দিলাম এখানে কিছু আদা কুচি, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো পরে। তারপর আদা কুচি দেওয়ার পর এটা আমি আর একটু ভালো মতো কুক করে নিব। তারপর এরপরে আমরা দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। আসলে এই পরে আস্তে আস্তে এই মশলাগুলো যেটা পেঁয়াজ আদা রসুন এটা কিন্তু খেতে ভালো লাগে, বাট এখানে একটা জিনিস স্পয়েল করে আমার ক্ষেত্রে, সেটা আমি একদম লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি আপনাদেরকে মানা করব দিতে, বাট এখন যেহেতু ভিডিওতে হচ্ছে আমি বলে দিচ্ছি। এরপর দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা আমার হয়ে আসছে, নাইস একটা কালার আসছে। এরপর এখানে অ্যাকচুয়ালি দিতে হয় কিউব করা পেঁয়াজ, বাট আমার আম্মু কেটেছিলেন, সো আম্মু জানতেন না দেখে এরকম কুচি করে পেঁয়াজ কেটেছে। অ্যাকচুয়ালি এখানে কিউব করে কাটা পেঁয়াজ হতো, এটা দেখতেও ভালো লাগে অ্যান্ড পেঁয়াজের কাটার উপরও ডিপেন্ড করে তার টেস্টটা, ঠিক আছে। তো এই তো আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো। যখন আমি যেটা বলবো, আমার যেটা হয়েছে আদার কুচিটা হয়তো বেশি হয়ে গেছে, অথবা আদা কুচি যেটা দেয় রেসিপিতে ইউটিউবে সেটা না দেওয়াটাই বেটার, কারণ আমার কাছে আদার গন্ধটা অনেক বেশি লাগে। এমনও না আমি পরিমাণে অনেক বেশি দিয়েছি, অ্যান্ড রসুন অ্যান্ড পেঁয়াজ দিতে পারেন, বা সেটাও পরিমাণে অল্প দিবেন। আদার ফ্লেভারটা আমার কাছে বেশি লেগেছে, আদারওয়াইজ দ্য কারি ওয়াজ সো গুড। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।